দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা। ঘরে বাইরে সবখানে অনিরাপদ শিশুরা। শারীরিক যে কন্ডিশন এখনো অনেক খারাপ বলতে পারি। তো যদিও সুস্থ হয়ে ওঠে, তাও দেখা যাবে সে ভবিষ্যতে ভালো লাইভলিড করতে পারবে না। শাস্তি তো দূরের কথা, যারা অপরাধ সংগঠন করে তারা বরং আরো বুক ফিলিয়ে এলাকায় অবস্থান করে, চলাফেরা করে এবং এরপরে আরো অপরাধ, একই ধরনের অপরাধ সংগঠন করে। চরম অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির কারণ ধর্ষককে সামাজিকভাবে বয়কটের আহ্বান। ডিসফাংশনাল পরিবারগুলোতে বাচ্চারা আত্মবিশ্বাস থাকে না, তাদের জীবন সম্বন্ধে তারা আশাবাদী হতে পারে না, সহজে অন্যরা তাকে প্রভাবিত করতে পারে। কেউ অশুভ একটা কাজ করতে চাইলো, সে প্রতিরোধ করতে পারলো না। সোশ্যাল বয়কটটা যদি আমরা তৈরি করতে পারি, এটা কিন্তু অফিসিয়াল না, কিন্তু সোশ্যাল বয়কট একটা মানুষকে বুঝতে সাহায্য করবে যে এটি একটি অপরাধ। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রশাসনের উদাসীনতার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর, দাবি এলাকাবাসীর। সহস্রাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা। স্থগিত হওয়া ৩৯৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে, ভোট গ্রহণ। প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। নবগঠিত কমিটি আওয়ামী লীগকে আরও এগিয়ে নেবে বলছেন জ্যেষ্ঠ নেতারা। আশা, তরুণ নেতৃত্ব কাজ করবে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে। প্রকাশক দীপন হত্যা মামলায় গ্রেফতার দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও দেওয়া হয়নি চার্জশিট। হতাশ পরিবার, দ্রুত বিচার দাবিতে মানববন্ধন। এবং ১৬,০০০ টাকা মূল বেতনধারীদের ইটি নেয়ার বাধ্যবাধকতা নিম্নআয়ের মানুষের জন্য বাড়তি চাপ, মন্তব্য বিশ্লেষকদের। দাবি, এ ধারা আয়কর আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ, গণধর্ষণ কিংবা ধর্ষণের পরে হত্যা। ঘরে বাইরে, পরিবার কিংবা সমাজ, সবখানেই যেন অনিরাপদ শিশুরা। দিন দিন এই চিত্র ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, সমাজের চরম অবক্ষয়ের কারণেই ঘটছে এসব ঘটনা। আর বিচারহীনতা সংস্কৃতির কারণে ধর্ষণের ঘটনা ও মামলা বাড়ছে ব্যাপক হারে। শাহরিয়ার জামান দীপের রিপোর্ট। তার মধ্যে এখনো ভয়ভীতিটা কাজ করতেছে। সে অন্য কাউকে দেখলে কিছুটা ভয় পাচ্ছে, তাই এবং তার শারীরিক যে কন্ডিশন এখনো অনেক খারাপ বলতে পারি। ও যদিও সুস্থ হয়ে ওঠে, তাও দেখা যাবে সে ভবিষ্যতে ভালো লাইভলিড করতে পারবে না। ঘটনার 12 দিন পর এভাবেই নিজের ভাগ্নির কথা জানাচ্ছিলেন সাম্প্রতিক সময়ে ধর্ষণের শিকার হওয়া এক শিশুর এই আত্মীয়। প্রতিদিনই ধর্ষণ বা নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য মতে সাম্প্রতিক সময়ে বেড়েছে ধর্ষণের হার। 2012 সালে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছিল 86টি, তবে 2016 সালের সেপ্টেম্বর পর্যন্ত ঘটেছে 325টি। সংশ্লিষ্টরা বলছেন, ধর্ষণের ঘটনা মানহানিকর হওয়ায় অনেক শিশুর পরিবার এ বিষয়ে মামলাও করতে অনীহা প্রকাশ করেন। কোনো সন্তানের বাবা মা তার সন্তান যখন নির্যাতিত হয়, ধর্ষিত হয়, তখন তারা এর শাস্তি চায়। কিন্তু আমরা দেখি অনেক ক্ষেত্রেই এই শাস্তি তো দূরের কথা, যারা অপরাধ সংগঠন করে তারা বরং আরো বুক ফিলিয়ে এলাকায় অবস্থান করে, চলাফেরা করে এবং এরপরে আরো অপরাধ, একই ধরনের অপরাধ সংগঠন করে। মনোবিজ্ঞানীরা বলছেন, মূল্যবোধ গড়ে তুলতে যে শিক্ষার প্রয়োজন তা পরিবার অথবা শিক্ষা প্রতিষ্ঠান দিতে ব্যর্থ হচ্ছে। এ কারণেই বাড়ছে শিশু ধর্ষণ। ডিসফাংশনাল পরিবারগুলোতে বাচ্চারা আত্মবিশ্বাস থাকে না, তাদের জীবন সম্বন্ধে তারা আশাবাদী হতে পারে না, সহজে অন্যরা তাকে প্রভাবিত করতে পারে। কেউ অশুভ একটা কাজ করতে চাইলো, সে প্রতিরোধ করতে পারলো না, কিন্তু হয়তো সইতে পারছে না মনে মনে। এই ধরনের বাচ্চারা কিন্তু নিপীড়নের সহজ ঝুঁকিতে পড়ে। আইন বিশেষজ্ঞদের অভিমত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মামলার রায় দ্রুত কার্যকর করলে ধর্ষণের মতো অপরাধ কমানো সম্ভব। সোশ্যাল বয়কটটা যদি আমরা তৈরি করতে পারি, এটা কিন্তু অফিসিয়াল না, কিন্তু সোশ্যাল বয়কট একটা মানুষকে বুঝতে সাহায্য করবে যে এটি একটি অপরাধ এবং তাকে যখন আমরা অপরাধী হিসেবে সমাজে চিহ্নিত করব, তখন কিন্তু এই ধরনের অপরাধ থেকে সে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে। শিশুদের সুরক্ষায় পরিবারের সচেতনতা বাড়ানোর আহ্বানও জানিয়েছেন এই সমাজবিজ্ঞানী। বোঝাতে হবে একটি অসুস্থতা এবং শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। সুস্থ সামাজিক
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের শতাধিক সংখ্যালঘু পরিবারের বাড়িঘর এবং কয়েকটি মন্দির ভাঙচুরের জন্য স্থানীয় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছে এলাকাবাসী। তাদের মতে রোববার সকালে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়ে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এলাকায় মাইকিং হলেও প্রশাসন কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি। ফেসবুকের মাধ্যমে পবিত্র কাবা শরীফকে অবমাননার অভিযোগে রোববার সকালে উপজেলা সদরে দুটি ধর্মীয় সংগঠনের পৃথক পৃথক সমাবেশ চলাকালে 8টি হিন্দু পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ধর্ম অবমাননার জন্য অভিযুক্ত যুবক রসরাজ দাসকে গ্রামের লোকজন আগের দিনই ধরে পুলিশের হাতে তুলে দেয়। এরপর তার শাস্তি দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়ে মাইকিং করা হয়। হামলার শিকার গ্রামবাসী জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই 3 থেকে 400 লোকের একটি গ্রুপ এই হামলা চালায়। এলাকায় পুলিশ পৌঁছার আগেই বিজিবির একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় অজ্ঞাত 1200 জনকে আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দরজা লাগাইবার টাইম পেয়েছে না, গরিবের চাম আছে আমায়া গরিবের চা হামলা করছে। রাঁধছিলাম তো তরকারি যা আসিন সব ফালাই দিছে। যে গরু আসিন সে খাটের তলে গিয়ে আমাইছে, আমায় জান বাঁচাতে পারতেছে না। গতকালকে আমাদের ওই দীপাবলি পূজা গেছে, এই মূর্তি কয়েকটা ভাঙছে। যখন ভাঙচুর করে তখন প্রশাসন কেউই ছিল না, শুধু আমরা অনেকে বাইশুনা ডাইকা আতহুয়া দইরা অনেকগুলা ফিরেছি এবং এদের পক্ষে থেকে কিছু মানুষ ফিরেছে। পরে লাস্টে উত্তেজনা হইয়া যখন আসছে তখন আমরা আর রক্ষা করতে পারিনি। প্রশাসনের সহযোগিতায় ওনারা আমাদের অনুরোধ করেছিলেন বিজিবি মোতায়েনের জন্য, আমরা প্রয়োজনীয় সংখ্যক মোতায়েন করেছি এবং তারা অবস্থান করবে এখানে। তো আপনারা দেখেছেন যে আমরা সবচেয়ে প্রথমে এখানে আসছি। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালার সংশোধিত খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ পাট গবেষণা আইন 2016 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রণালয় বিভাগসমূহের 2015-16 অর্থ বছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন। দ্বিতীয়টি ছিল বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন 2016 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন। 3 নম্বর ছিল বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আইন 2016 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন। আইআরডি কর্তৃক অর্থাৎ এনবিআর কর্তৃক জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা 2010 এর সংশোধন প্রস্তাব, এটিও মন্ত্রিসভায় অনুমোদিত হয়। নবগঠিত কমিটি আওয়ামী লীগের অগ্রযাত্রা আরও এগিয়ে নেবে বলে মনে করছেন দলটির সিনিয়র নেতারা। উপদেষ্টা পরিষদে খুব বেশি পরিবর্তন না এলেও সভাপতি মণ্ডলীর সদস্য ও কার্যনির্বাহী সদস্য পদে এসেছে বেশ কিছু পরিবর্তন। দলে স্থান পেয়েছেন তরুণ নেতৃত্ব। নেতারা বলছেন, ক্ষুধামুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়া এবং আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সবথেকে সক্রিয় ও পরিশ্রমী নেতাদের নতুন কমিটিতে পদ দেওয়া হয়েছে। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। গত 22 ও 23 অক্টোবর দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সভাপতি মণ্ডলীর 14 জনের নাম ঘোষণা করা হয়। সাংগঠনিক সম্পাদক 2 দিন পর সম্পাদক মণ্ডলীর 27 সদস্যের মধ্যে 22 জনের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তৃতীয় দফায় গত শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে দলটি। একই দিন ঘোষণা করা হয় 38 জনের উপদেষ্টা পরিষদ এবং 11 সদস্যের সংসদীয় বোর্ড। নবগঠিত 81 সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধারণ সম্পাদকের পদে। পরিবর্তন এসেছে কার্যনির্বাহী সদস্য পদেও। 28টি পদে আগের কমিটির বেশিরভাগ সদস্য বাদ পড়েছেন, যুক্ত হয়েছেন 18 জন। 19 সদস্যের সভাপতি মণ্ডলীতে নতুন মুখ 7 জন। এছাড়া উপদেষ্টা পরিষদে খুব বেশি পরিবর্তন না হলেও নতুন যোগ হয়েছেন সাবেক 3 মন্ত্রী শফিক আহমেদ, আফম রুহুল হক ও সতীশ চন্দ্র রায়। নেতারা বলছেন, দলকে যুগ উপযোগী করতেই এমন পরিবর্তন আনা হয়েছে। যারা 71-এর মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করেছে, তারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কাজেই দলে যে নতুন নেতৃত্ব এসেছে, তারা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যারা সমর্থক তাদের সাথে আলাপ আলোচনা করেই তাদেরকে বাছাই করা হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস, দল অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে এবং অনেক বেশি গতিশীল হবে। নবগঠিত কমিটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাবে এমন আশা প্রকাশ করেন নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দল স্বাধীনতা এনে দিয়েছে রাষ্ট্রকে। এই দলটি ক্ষমতা থাকলে
নিশ্চয়ই সোনার বাংলা হবে। দেশে আর যেন কখনোই স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে ব্যাপারে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব সজাগ থাকবে বলে জানান এই নেতা। জনগণ সিদ্ধান্ত নেবে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। এবং সেই দেশের 60 জেলায় 399টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে পেরে দারুণ খুশি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের কেন্দ্রগুলোতে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। জেলার 7টি উপজেলার 12টি ইউনিয়নের 32টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি তারা। কিন্তু ঝামেলা নাই, কিছুই নাই, সব কিছুই একেবারে সুন্দরভাবে ভোট হইতেছে। এখন ভোট সুস্থভাবে দিতে পারতেছি, আগে দিতে পারছি না, গন্ডগোল ছিল। দীর্ঘ 68 বছর পর প্রথমবারের মতো কোনো নির্বাচনে ভোট দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত সদ্য বিলুপ্ত 111টি ছিটমহলের বাসিন্দারা। 27টি ইউনিয়নের মধ্যে 23টি ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে অধিবাসীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। আজকে আমরা খুব খুশির দিন, কোনোদিনও আমি ভোট দেই নেই, আজকে আমি নতুন ভোট দিলাম। রাশিয়া ছাড়ায় বসবাস করছি, কোনোদিন ভোট দিতে পারি নাই বাংলাদেশ হওয়াতে, এখন এবারে ভোট দিলাম, আমরা খুবই খুশি। আমার বয়স 75, এই আমি প্রথম ভোট দিলাম। ভোট দেওয়ার মাঝে যে কি আনন্দটা, সেটা আজকে আমরা অনুভব করতে পারলাম। বরিশালের 9টি উপজেলার 13টি ইউনিয়নের 31টি কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রথম থেকে পঞ্চম দফা পর্যন্ত স্থগিত হওয়া এসব ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। শান্তিপূর্ণভাবে ভোট চলছে, আশা করি উৎসবমুখর পরিবেশে বিকাল 4টা পর্যন্ত ভোট সুষ্ঠু এবং সুন্দর হবে। রাজশাহীর বাগমারার 16টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। নির্বাচন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিজিবি টিম রয়েছে, র্যাব ফোর্সেস রয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। সেই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করবার জন্য যা যা করণীয় আমরা তা করব, এখানে কোনো ধরনের ছাড় নেই। এদিকে যশোরের চৌগাছার পাশাপোল ইউনিয়নের উপনির্বাচনে একটি ভোট কেন্দ্রে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এদিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের একটি কেন্দ্রে 2 পক্ষের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। 60টি জেলার 202 উপজেলার 399টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দর্শক, নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে বরিশালের রহমতপুর ইউনিয়নে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ এবং রাজশাহীর ঝেকড়া ইউনিয়নে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, এই পর্যন্ত দুপুর 2টা পর্যন্ত এখানে কিন্তু 65 ভাগ ভোট পড়েছে বলে কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার আছেন। প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আরেকটি তথ্য পেয়েছি, সেটি হচ্ছে যে 1100-র মতো ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর এখানকার মোট ভোটার সংখ্যা হচ্ছে 1698, এর মধ্যে পুরুষ 867 আর মহিলা 882 জন। 20 জন পুলিশ, 17 জন আনসার, বিজিবি এবং র্যাব সবই এখানে মোতায়েন রয়েছে। একটা জিনিস জানিয়ে রাখি যে সেটা হচ্ছে যে কোনো সময়ের চেয়ে সাম্প্রতিককালে নির্বাচনের যে কোনো সময়ের চেয়ে কিন্তু সবচেয়ে বেশি ভালো ভোট হয়েছে বলে এখানকার যারা ভোটার রয়েছেন তারা, সংশ্লিষ্ট কর্মকর্তারা, এলাকাবাসী এবং সবাই এক বাক্যে এই কথাটি স্বীকার করেছেন। এবং সকাল থেকে এই পর্যন্ত বরিশালের মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বরিশালের জেলা প্রশাসক এবং পুলিশ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা আছেন সবাই কিন্তু এই নির্বাচনের কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। আমরা কথা বলেছিলাম, যারা প্রার্থী আছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনটি সুষ্ঠু, অবাধ এবং সুন্দর হচ্ছে। এর বাইরে একটা কথা জানিয়ে রাখি যে এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও সার্থক করার জন্য গতকালকে থেকে কিন্তু এ পর্যন্ত প্রচুর পুলিশ এখানে মোতায়েন রয়েছে বিজিবি এবং র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসাবে। সকাল থেকে এই পর্যন্ত নির্বাচনের ক্ষেত্রে আমরা কোথাও কোনো, বরিশাল জেলার যতগুলো নির্বাচনের কেন্দ্র রয়েছে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আমরা সংবাদ পাইনি। খোঁজ নিয়েছিলাম বিভিন্ন কেন্দ্রে, সবগুলো কেন্দ্র থেকে একই তথ্য আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল মোটামুটি বরিশালের এই কেন্দ্রটির সর্বশেষ। আমরা এখন যাব রাজশাহীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রকি।
সোহাগ, আপনাকে ধন্যবাদ। মূলত আমার সহকর্মী সোহাগ জানাচ্ছিলেন তার এলাকায় যেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ঠিক রাজশাহী যে 16টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ঠিক এই 16টি ইউনিয়নে কিন্তু আমরা ঠিক এই শান্তিপূর্ণভাবেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে দেখেছি। তো এই বিষয়টি নিয়ে এখন যেহেতু আর খুব বেশি সময় বাকি নেই, তো এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম, ওনার সাথে একটু কথা বলবো। আপনি আমাদেরকে একটু জানাবেন যে এ পর্যন্ত কি পরিমাণ ভোট আপনারা কাস্ট করেছেন? সকাল থেকেই যথেষ্ট ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো আমার কিছুক্ষণ আগে আমি একটা কাউন্ট করেছি, তাতে প্রায় 75+ ভোট কাস্ট হয়েছে ইনশাল্লাহ। এখন বেলা গড়ার সাথে সাথে একটু ভোটার উপস্থিতি কমে গেছে, তো আরো কিছু হয়তো বা ভোট আসবে। সেই হিসেবে প্রায় আমরা বলতে পারি যে 80% ভোট আমরা কাস্ট করতে পারবো ইনশাল্লাহ। যে এরই মধ্যে উনি জানাচ্ছিলেন যে এরই মধ্যে 75 ভোট কিন্তু তারা এরই মধ্যে কাস্ট করে ফেলেছেন, এবং আর হয়তো যারা ভোট দেয়নি এখন তারা 2-1 করে আসছেন। তো আর খুব বেশি হলে হয়তো 80% মতো ভোট তারা এই এখানে কাস্ট করবেন। তো এখানে আমরা দেখছি যে এখানে একজন আওয়ামী লীগের প্রার্থী এই ঝিকরা ইউনিয়নের যিনি, উনি কিন্তু এখানে এসেছেন এবং উনিও কিন্তু এই কেন্দ্রগুলোতে ঘুরে ঘুরে দেখছেন এবং ভোটারদের সাথে কিন্তু কথা বলছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমরা ঘটার কিন্তু খবর পাচ্ছি না। আওয়ামী লীগ, বিএনপি উভয় দলের প্রার্থীরাই কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই রাজশাহীর বাগমারাই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং ভোটাররা যেটি বলছেন যে সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়নে কাজে আসবে এ ধরনের প্রার্থীকেই তারা এবার চেয়ারম্যান নির্বাচিত করবেন। তো ফয়সাল, এই ছিল আমার কাছে রাজশাহীর বাগমারার যে ইউনিয়ন পরিষদের খবর, তার সর্বশেষ। দর্শক, ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি, এবং তারও আগে বরিশাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। দুপুরের সময় আরো থাকছে জনমত জরিপে ব্যবধান কমছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। হিলারির ইমেল কেলেঙ্কারির পুনঃ তদন্তের খবর দিয়ে এফবিআই পরিচালক আইন ভেঙেছেন, অভিযোগ ডেমোক্র্যাটদের। জাগৃতি প্রকাশনের মালিক ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলায় গ্রেফতার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও 1 বছরে জমা পড়েনি চার্জশিট। একই অবস্থা শুদ্ধস্বর প্রকাশনের মালিক আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টা মামলার। পুলিশ বলছে আরো কয়েকজন আসামিকে গ্রেফতার করতে পারলেই চার্জশিট দেওয়া সম্ভব হবে। দীপনের পরিবার বলছে সুষ্ঠু বিচারের ভার রাষ্ট্রের উপর ছেড়ে দিয়েছেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বাংলাদেশের প্রকাশনা জগৎকে বদলে দেওয়ার স্বপ্ন, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর সমাজ গড়ার ব্রত নিয়ে কাজ করছিলেন যে গুটি কয়েক তরুণ, তাদেরই একজন ফয়সাল আরিফিন দীপন। মুক্তচিন্তার বই প্রকাশের দায়ে গেল বছরের এই দিনে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় তাকে। একই দিন লালমাটিয়ার নিজ কার্যালয়ে নৃশংস হামলার শিকার হন শুদ্ধস্বর প্রকাশনের স্বত্বাধিকারী আহমেদুর রশিদ টুটুল এবং লেখক ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম। পরের 3 জন ভাগ্যক্রমে বেঁচে গেলেও দীপনের ফেরা হয়নি জীবনের জয়গানে। তবে দীপনের জীবন থমকে গেলেও থমকে যায়নি তার স্বপ্ন। তার প্রিয় প্রতিষ্ঠান জাগৃতিকে জাগিয়ে রেখেছেন তার স্ত্রী। চিকিৎসা বিজ্ঞানের মতো সম্পূর্ণ বিপরীতধর্মী পেশা থেকে এসেও পরিচালনা করছেন প্রকাশনা সংস্থা। বইমেলার স্টল নিয়ে দাঁড়ানোটাই অনেক সাহসের ব্যাপার ছিল। সেই সাহসটুকু নিয়ে দাঁড়িয়েছিলাম। পরে যেটা রিয়েলাইজ করেছি, না দাঁড়ালে অনেক বড় একটা ভুল হয়ে যেত। পারিবারিক যে খড়গটা নেমে এসছে, যে আঘাতটা আমরা পেয়েছি, ওটা সামলানোটাই আমাদের দায়িত্ব ছিল। বিচার আছে, প্রক্রিয়াধীন, এটা ত্বরান্বিত করবার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের। যারা এই নীতি নির্ধারকের জায়গায় আছেন তারা ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করেই সেইভাবে আগাবেন, আমরা সেটাই আশা করি। এদিকে পুলিশ বলছে দীপন হত্যার সঙ্গে জড়িত অভিযোগে আনসার আল ইসলামের 2 কর্মীকে গ্রেফতার করেছেন তারা। আসামিরা আদালতে জবানবন্দিও দিয়েছে। এছাড়া হত্যার অন্যতম পরিকল্পনাকারী শরীফ ওরফে মুকুল রানা মারা গেছে বন্দুকযুদ্ধে। দীপন হত্যার রহস্যের জট খুলেছে বলে পুলিশ দাবি করলেও প্রশ্ন ছিল 1 বছরেও চার্জশিট জমা পড়েনি কেন। আমরা আশা করছি যে অপরাপর আসামি যারা আছে, যাদেরকে আমরা গ্রেফতার করতে এখনো পারিনি, তাদেরকে গ্রেফতার আমরা আশা করছি যে এই কাজগুলো সম্পন্ন করতে পারলে আমরা খুব সহসাই এই 2টি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করব। আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার 4 জনের মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে এই মামলারও অভিযোগপত্র জমা পড়েনি এখন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রকাশক দীপন হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন আজিজ কোঅপারেটিভ সুপার মার্কেটের দোকান মালিক সমিতি।
দুপুরে রাজধানীর শাহবাগে আজিজ মার্কেটের সামনে মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ীরা। আধা ঘন্টার এই মানববন্ধনে বক্তারা দীপন হত্যার দ্রুত বিচারের দাবি জানান। তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে দীপন সহ অন্য সব হত্যাকাণ্ডের বিচার দ্রুত করতে হবে। এছাড়াও একই দিনে শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রকাশক আহমেদুর রশিদ টুটু চৌধুরী সহ 3 জনকে হত্যার চেষ্টারও বিচারের সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। 2015 সালের 31 অক্টোবর বিকেলে আজিজ সুপার মার্কেটের 3য় তলায় জাগৃতি প্রকাশনের কার্যালয়ে ঢুকে কুপিয়ে হত্যা করা হয় ফয়সাল আরেফিন দীপনকে। রাষ্ট্র শিষ্টের পালন, দুষ্টের দমন, এই নীতিতে কঠোর হচ্ছে এই বিচার কার্যটি আইনের আওতায় এনে তাদের বিচার করুন। এই বিচারটা না হয় তাহলে আমরা যারা প্রকাশক আছি, আমরা যারা লেখক আছি, আমরা মনে করছি যে আমরা এখনো নিরাপত্তাহীনতা ভুগছি। এটার পেছনে যে চক্র রয়েছে, রীতিমতো আন্তর্জাতিক চক্র, দেশীয় চক্র, সবকিছু এর মূলে দাঁড়িয়ে। সুতরাং মূল আসামি ধরা পড়ছে না এটা বলে আজকে শুধু প্রতিবাদ না, যাকে ধরা হয়েছে তার বিচারটুকু হোক। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। অর্থ আইন 2016 এর কিছু ধারা আয়কর আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে করমুক্ত আয়সীমা 2.5 লাখ টাকা হলেও 16,000 টাকা মূল বেতনধারীদের ইটিন নেওয়া ও রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা স্ববিরোধী। নিম্ন বেতনের চাকরিজীবীদের জন্য এটা বাড়তি চাপ বলেও মত কর আইনজীবীদের। অন্যদিকে বেসরকারি চাকরিজীবীদের বিভিন্ন ভাতার উপর কর নেওয়াটা বৈষম্যমূলক বলে মনে করেন করদাতারা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সর্বশেষ অর্থ আইন 2016 নতুন সংযোজন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত 16,000 টাকা মূল বেতনভুক্তদের ইটিন গ্রহণ ও রিটার্ন দাখিল করতে হবে। এক্ষেত্রে মূল বেতনের সাথে ইনক্রিমেন্ট ও বোনাস যোগ হয়ে আয় বছরে 2.5 লাখের উপরে হলে দিতে হবে কর। আর বেসরকারি চাকরিজীবীদের বিভিন্ন ভাতার উপর কর প্রযোজ্য হওয়ায় তাদের বেতন 16,000 টাকা হলেও কর দিতে হবে। বিশ্লেষকদের মতে কারো মোটায় করযোগ্য না হলেও ইটিন গ্রহণের বাধ্যবাধকতা থাকায় করদাতারা হয়রানির শিকার হতে পারেন। ইটিনটা হইলে তো রিটার্ন বাধ্যতামূলক, না দিলে তো আপনার ফাইনের পর্যায়ে চলে আসবে। নোটিশ 3 বার দেওয়ার পর এক্সপার্টি হয়ে যাবে। এক্সপার্টি হয়ে গেলে মানে ডিসিটি তার ইচ্ছা মতো সে অ্যাসেসমেন্ট করে আপনার পাঠিয়ে দিল। আপনি ওই নির্দিষ্ট টাইমে কর না দিলে ওয়ারেন্টি ইস্যু হতে পারে, বিভিন্ন ধরনের সার্টিফিকেট মামলা হতে পারে। একটা লোক 16,000 টাকা করে যদি মূল বেতন, তাহলে ওনার ট্যাক্সেবল ইনকাম আসবে না, তাহলে এখনই ওনাকে টি আইন গ্রহণ করতে হবে। এটা সাংঘর্ষিক। করদাতাদের অভিযোগ, বেসরকারি চাকরিজীবীদের বিভিন্ন ভাতার উপর সরকার নির্ধারিত করের হার অতিরিক্ত। এছাড়া মেট্রোপলিটন এলাকায় ব্যক্তি শ্রেণীর করদাতাদের ন্যূনতম করের পরিমাণও বেশি বলে মনে করেন তারা। যে মহার্ঘ ভাতা বোনাসের উপর শুধুমাত্র গভর্নমেন্টকে আমার জানা মতো এটা দেওয়া হয়, কিন্তু প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে তাদের দেখা হয় যে প্রতিটি ইনকামের উপর যোগ করে কিন্তু ট্যাক্স দেওয়া হয়। মেট্রোপলিটন এরিয়াতে যে মিনিমাম ট্যাক্স ধার্য করা হয়েছে, এটা আসলে বেশি হয়ে যায়। সারা বছর সংসার খরচ এবং বিভিন্ন খরচ, অফিস মেইনটেনেন্স, সমস্ত খরচ করে দেখা যাচ্ছে যে আর ট্যাক্স দেওয়ার মতো, পে করার মতো অ্যাবিলিটি থাকে না। তবে এনবিআর এর কর্মকর্তারা জানান, হিসাব নিকাশ করে 16,000 টাকা বেশি উপার্জনকারীদের ইটিন গ্রহণ ও রিটার্ন দাখিল করতে বলা হয়েছে। আমরা হিসাব করে দেখেছি যে 16,000 টাকা বেসিকের উপরে যাদের বেসিক আছে তাদের ইনকাম ট্যাক্সেবল। যদি তার ট্যাক্সেবল ইনকাম না থাকে, বিলো ট্যাক্সেবল ইনকাম দেখেও তো রিটার্ন দাখিল করতে পারে। আয়কর আইন বিশ্লেষকদের মতে করদাতাদের উপর অতিরিক্ত চাপ না দিয়ে করের আওতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সব বাধা অপসারণ করে ঢাকাকে শুভজয়ন করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, প্রতি 3 মাস পর পর বদলে যাবে ঢাকার চিত্র। সকালে রাজধানীর ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকাবাসীর মাঝে গাছ ও টব বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র। এ সময় রাজধানী ঢাকাকে পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপের কথা জানান তিনি। মেয়র বলেন, যানজট, জলজট ও পরিবেশ উন্নয়নে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রভাবশালীর মুখোমুখি হতে হয়, কিন্তু শহরকে বসবাসযোগ্য করতে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। মেয়র জানান, পথ চলাচলের সুবিধার জন্য পর্যায়ক্রমে ফুটপাতগুলো প্রসারিত করা হচ্ছে। আগে ভাবতাম যে হকার সব দখল করে আর হকারকে পুলিশ পেটায়। গুলশান বনানী বাড়িধারায় কাজ করতে যেয়ে দেখেছি পুলিশকে দখলদাররা তারা করে। এত ইনফ্লুয়েন্সিয়াল তারা, এত পয়সা, এত বড়। প্রতিটি প্লট, প্রায় প্রতিটি প্লট কোনো না কোনো ভাবে তারা দখল করে আছেন। 2 ফিট বা 6 ফিট বাই 200 ফিট, 8 ফিট বাই 500 ফিট এভিনিউর উপরে 22 বছর আগে থেকে পর্যন্ত দখল করে আছেন। তেমনি প্রমাণ আমাদের কাছে আছে। আমরা কোনোভাবে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করছি না।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন বলেছেন, নাগরিকদের চলাচলের সুবিধায় ঢাকা শহরকে অবিলম্বে দখলমুক্ত করা হবে। এ বিষয়ে তিনি জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান। সকালে ওসমানী উদ্যানে ঢাকা সিটি কর্পোরেশন ও H&M ফাউন্ডেশনের অর্থায়নে নির্মাণ করা দুটি পাবলিক টয়লেট উদ্বোধন করে তিনি একথা বলেন। একজন মেয়রের পক্ষে সবার সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। এই অবৈধ স্থাপনা, অবৈধ রাস্তাকারী, দখলকারী এবং যারা এখান থেকে অর্থ তুলছে, রাতের দিনের মধ্যে সম্পদের মালিক হচ্ছে, তাদেরকে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব। দুপুরের সময়ে আরো থাকছে, ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের জয়কেই বড় করে দেখছেন মেহেদী হাসান মিরাজ। একাদশ নিয়ে প্রশ্ন তোলার সমালোচনায় খালেদ মাহমুদ সুজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার 9.83%। চলতি বছর 1,91,173 জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাশ করেছেন 76,989 জন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এ ফল ঘোষণা করা হয়। এতে উপাচার্য আরফিন সিদ্দিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ফলাফল প্রকাশ করেছি আনুষ্ঠানিকভাবে, এবং সেখানে 9.50 বা কাছাকাছি এই ধরনের একটি পরিসংখ্যান আমরা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা, আজকে ঘ ইউনিটের ফলাফল প্রকাশের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেন্দ্রিক যে ভর্তি পরীক্ষাগুলো, সেগুলোর ফলাফল প্রকাশ শেষ হলো। নারায়ণগঞ্জে 7 খুন মামলার যুক্তিতর্কের পরবর্তী দিন 21 নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ তারিখ নির্ধারণ করেন। এর আগে আদালতে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন 19 আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে আনা অভিযোগ পড়ে শোনান। এদের মধ্যে 5 আসামি আদালতে লিখিত বক্তব্য দেয়। এ মামলায় আসামি 37 জন। এদের মধ্যে 27 জন গ্রেফতার ও অন্য 12 জন পলাতক। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। 300 কোটি টাকা ব্যয়ে তৃণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দিতে বিটিসিএল দেশব্যাপী ফাইবার অপটিক স্থাপনের কাজ প্রায় শেষ করে এনেছে। এই প্রকল্পের আওতায় দেশের 290 উপজেলার 1000 ইউনিয়নে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইবার অপটিকের মাধ্যমে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়া হবে। এর ফলে যোগাযোগ ছাড়াও অর্থনৈতিকভাবে সুফল বয়ে আনবে বলে মনে করেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। দেশের প্রতিটি ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে চালু রয়েছে তথ্য সেবা। এই কেন্দ্রগুলো তৃণমূল পর্যায় থেকে বহির্বিশ্বের সঙ্গে ইন্টারনেটে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটের মন্থর গতি সম্পন্ন মোডেম ব্যবহারে নানা ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবহারকারীরা। পেজটা আসতে অনেকক্ষণ দেরি করে, একজনকে সেবা দিতে হলে ম্যাক্সিমাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় লাগে। অনেক লোক আসে প্রবাসে তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলার জন্য স্কাইপে, কিন্তু আমাদের নেটওয়ার্কের যে স্পিডটা একেবারে কম। ঝড় কিংবা বজ্রপাতে মানদাতা আমলের রেডিও লিঙ্ক ক্ষতিগ্রস্ত হলে উপজেলার সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় উপজেলা ও ইউনিয়নগুলোতে ভূগর্ভস্থ পাইপের মধ্য দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইবার অপটিক লাইন স্থাপন করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এই কাজগুলি শেষ হলে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে গ্রামের সাধারণ মানুষ তারা তাদের ছেলে মেয়েদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করতে পারবে। ইন্টারনেট দ্রুতগতির উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট একদম রুট লেভেলে পৌঁছে যাবে। শুধু যোগাযোগই নয়, এই সেবা চালু হলে যুব সমাজ অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হবে বলে মনে করছেন ডক্টর জাফর ইকবাল। আমি নিশ্চিত যখন নাকি এই ফ্যাসিলিটি দেওয়া হবে, আমাদের দেশে যে তরুণ প্রজন্ম আছে তারা এটা থেকেই আরো অনেক ধরনের নতুন নতুন সুন্দর সুন্দর সার্ভিস বের করে নিয়ে আসবে, যে সার্ভিসের কথা আমরা হয়তো এই মুহূর্তে চিন্তা করতে পারছি না। 290 উপজেলার মধ্যে সিলেট বিভাগের 26টি উপজেলার সবকটি ইউনিয়ন সহ দেশের 1000 ইউনিয়নে ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন স্থাপনের কাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন বিটিসিএল।
ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। করোনার চেয়ে শীত, তাই উত্তরের জনপদ এক সময়ের দারিদ্র্য পীড়িত এলাকা গাইবান্ধার হোসিয়ারি পল্লীতে বেড়েছে ব্যস্ততা। তবে ব্যবসায়ী ও কারখানার মালিকরা বলছেন নানামুখী সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে সম্ভাবনাময় এই শিল্পের অগ্রগতি। ওবায়দুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। রাজধানী ঢাকা কিংবা দেশের বড় কোনো শহরের গার্মেন্টস কারখানা নয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পেপুলিয়া। শীতবস্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কারখানার শ্রমিকরা। সারা বছর কারখানায় কাজ করে ইতোমধ্যে প্রায় বেকারমুক্ত হয়েছে গ্রামটি। এক সময়ের অভাবী পরিবারগুলোতে ফিরে এসেছে সচ্ছলতা। এখানে শিল্প প্রোডাকশনে কাজ করে বা শিল্প সংস্থায় কাজ করে অনেক লাভবান হয়েছে। আমরা ইনশাল্লাহ মাসে 8-10 হাজার টাকা ইনকাম করতে পারি। কাপড় চোপড়, খাওয়া দাওয়া, আইনিতে সবকিছু হচ্ছে। কোচা শহরের এক একটি কারখানায় প্রায় 500 ধরনের শীতবস্ত্র তৈরি হচ্ছে। তাদের তৈরি এসব পণ্য বাজারজাতে এলাকাতেই গড়ে উঠেছে নয়ারহাট নামের একটি শীতবস্ত্রের বাজার। শীত ঘনিয়ে আসায় এই হাটে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে। তারা এ বাজার থেকে নানা ডিজাইনের শীতবস্ত্র কিনে নিয়ে যাচ্ছেন। বেচা কিনা মোটামুটি ইনশাল্লাহ ভালো। আমাদের মালের কোয়ালিটি বিভিন্ন আইটেম আছে, বিভিন্ন দামেরও আছে। রাজশাহী গোদাগাড়ি থেকে আসছে, মাল নিয়ে যায়, আমরা পাইকারি বিক্রি করি, ওখানে যায় খুচরা বিক্রি করি আমরা। তবে নানামুখী সমস্যার কারণে সম্ভাবনাময় এই শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানালেন কারখানার মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা। বিদ্যুতের খুব বেহাল অবস্থা। আমাদের এখানে 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা আমরা বিদ্যুৎ পাই। কোচা শহর থেকে আমাদের এই নয়ারহাট বাজার পর্যন্ত রাস্তাটা অতিরিক্ত ভাঙাচোরা এবং বেশ কয়েক বছর থেকে এভাবে পড়ে আছে। অবশ্য কোচা শহরের হোসিয়ারি শিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। কোচা শহরের মতো আমাদের আরো 2-1টি জায়গাতে এটি যেন বিকশিত হয়, আমি সেই বিষয়টিও আসলে সরকারের নজরে নিয়েছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার 20টি গ্রামে ছোট বড় মিলে শীতবস্ত্রের প্রায় 3 শতাধিক কারখানা গড়ে উঠেছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। শরীয়তপুরে বেইলি ব্রিজ ভেঙে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে চট্টগ্রামের সঙ্গে দক্ষিণাঞ্চলের 21 জেলার সড়ক যোগাযোগ। 3 দিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা। ব্রিজের উভয় পাশে আটকা পড়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক। এই অবস্থায় ব্রিজটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গত শুক্রবার রাতে রড বোঝায় একটি ট্রাক পার হওয়ার সময় ভেঙে পড়ে ভেদরগঞ্জ উপজেলার চর সেন্সাস ইউনিয়নের বালার বাজার বেইলি ব্রিজটি। হিলারি ক্লিন্টনের ইমেইল পুনঃতদন্তের খবর প্রকাশ করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কম আইন ভঙ্গ করেছেন বলে অভিযোগ ডেমোক্র্যাট দলের। এরই মধ্যে খবর পাওয়া গেছে পুনঃতদন্তের বিষয়টি গোপন রাখার জন্য মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে এফবিআইকে বলা হয়েছিল। তবে তা উপেক্ষা করে নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই জানানো হলো 6.5 লাখ ইমেইল খতিয়ে দেখার নির্দেশনা পাওয়া গেছে। ট্রাম্পের প্রচারণা শিবিরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে বিবিসির জনমত জরিপের ফলাফলে দেখা গেছে ব্যবধান আরও কমিয়ে এনেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মূলত হিলারির এই ইমেইল বিতর্কের ইস্যুটি সুযোগ হিসেবে ব্যবহার করে 46% সমর্থন নিজের পক্ষে নিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হিলারির জনসমর্থন কমে গিয়ে ঠেকেছে 49%। ফ্লোরিডা, মিশিগান, কলোরাডো সহ নির্দিষ্ট 11টি অঙ্গরাজ্যের ফলই পাল্টে দিতে পারে মার্কিন নির্বাচনের সব জরিপ বা প্রেসিডেন্সিয়াল বিতর্কের হিসাব নিকাশ। বিগত নির্বাচনের ফলাফলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওই 11টি অঙ্গরাজ্যের ভোটাররা। তাই নির্বাচনের আগ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না কে হতে যাচ্ছেন মার্কিন মুলুকের পরবর্তী শাসক। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানিয়েছেন তুষার আব্দুল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এই যে রোববারের এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি, যে 50টি অঙ্গরাজ্যের মধ্যে 11টি অঙ্গরাজ্যের ভোটাররা কিন্তু এখনো দ্বিধাগ্রস্ত আছেন যে তারা হিলারির দিকে যাবেন না ট্রাম্পের দিকে যাবেন। কলোরাডো, ফ্লোরিডা,
আইওয়া, মিশিগান, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলিনা, ওহাইও, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া এবং উইকিনসন, যাদের বলা হচ্ছে যে ব্যাটল গ্রাউন্ড স্ট্যাটাস। এই যে এই 11টি যে অঙ্গরাজ্য, তারা কিন্তু গত যে বিগত দুটি নির্বাচন ছিল সেখানেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যে এই যে হিলারি এবং ট্রাম্পকে নিয়ে এত জরিপ এবং তাদের যে এত কথোপকথন বিতর্কের ভিতরে এবং বাইরে, তাতেও কিন্তু এই 11টি অঙ্গরাজ্যের যারা ভোটার আছে তারা কোনো দিকেই হেলছেন না। পাশাপাশি এই কথা বলতে হয় যে অঙ্গরাজ্যগুলোতে হিলারি অনেকগুলোতে এগিয়ে আছেন, সেটা নিয়ে পর্যবেক্ষকদের এক ধরনের বিশ্লেষণ যে এই যে অতীত আত্মতুষ্টিতে ভোগা হিলারির সমর্থকদের, সেটাও কিন্তু হিলারির জন্য খুব স্বস্তিদায়ক নাও হতে পারে। কারণ আমরা জানি যে নির্বাচক মণ্ডলীর ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং সেখানে যদি কোনো রাজ্যে হিলারির সমর্থকদেররা অতি আত্মতুষ্টিতে ভুগে ভোট কেন্দ্রে না যান, ভোট না দেন এবং সেই অঙ্গরাজ্যে যদি হিলারি হেরে যান, তাহলে কিন্তু ওই অঙ্গরাজ্য থেকে নির্বাচক মণ্ডলীর যে ভোট সেখানেও কিন্তু তাহলে হিলারি হেরে যেতে পারেন। হিলারি আরেকটু এগিয়ে যায় কিনা বা ট্রাম্প কিছুটা কাছাকাছি আসতে পারে কিনা হিলারির দিকে, সেটা আমরা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারবো এবং সেই খবরটাও নিশ্চয়ই আমরা নিউ ইয়র্ক থেকে আপনাদেরকে জানার চেষ্টা করব। তুষার আব্দুল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। সমালোচনা হলেও প্রতিপক্ষ বুঝেই দলের সদস্য নির্বাচন করা হয় বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে বাংলাদেশের এমন অর্জন দীর্ঘদিনের পরিকল্পনা, ক্রিকেটারদের কঠোর পরিশ্রম ও প্রশিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। এদিকে ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশ জয় পেয়েছে সেটাই বড় পাওয়া বলে জানান মেহেদী হাসান মিরাজ। আমি যদি কালকে সাফল্যটার কথা বলবো না, পুরো সিরিজটা আমরা দারুণ ক্রিকেট খেলেছি, হয়তো বা ওয়ানডে সিরিজ আমরা 2-1 হেরেছি, টেস্ট ম্যাচটা আমরা সমতা আনতে পেরেছি কালকে জিতে। বাট এটা আসলে আমাদের আসল চিত্রটা বলে না। আমাদের কিন্তু এই সিরিজটা হয়তো বা যেহেতু উচিত ছিল, টেস্ট ম্যাচে ওয়ানডেতেও যেটা ছিল, ইন্ডিয়ার সাথে আমরা 4 সিমান নিয়ে খেলেছি, এটা নিয়ে মানুষ অনেক কথা বলেছে, বাট আমরা সাকসেস হয়েছি। তো আমাদের ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা যেসব করতে চাই, বাংলাদেশ এখন যেটা করতে চাই, একদম আমরা ওই জিনিসগুলোকে গুছিয়ে আমরা করতে। মেহেদী হাসান মিরাজ, আগের মেহেদী হাসান মিরাজে আছি আমি, কোনো চেঞ্জ হয়নি। বাট একটু ভালো লাগতেছে যে আমি দেশের হয়ে খেলছি এবং ইংল্যান্ডের মতন টিমরে হারাতে পারছি। আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয়, অবভিয়াসলি ঘুম ভালো হয়েছে মাশাআল্লাহ, কারণ এত সুন্দর একটা পারফর্ম, আর তারপরে বাংলাদেশ জিতছে। সবচেয়ে বড় কথা যে আসলে বাংলাদেশ জিতছে, এটাই আসলে অনেক বড় পাওয়া। ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজেই আধিপত্য ছিল বাংলাদেশের। ছোট কিছু ভুল না করলে 2 সিরিজে বাংলাদেশের জয়ের সুযোগ ছিল বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। টেস্ট ক্রিকেটে প্রতাপশালী ইংলিশদের বিপক্ষে জয় সামনের দিনে মুশফিক সাকিবদের যোগাবে আত্মবিশ্বাস। তবে এখানেই তৃপ্ত না হয়ে নিউজিল্যান্ড সিরিজের জন্য টাইগারদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার পরামর্শ এই সাবেক অধিনায়কের। বিশ্ব ক্রিকেটের মানচিত্রে ওয়ানডেতে বেশ আগেই নিজেদের স্থান শক্ত করেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের সঙ্গে কেন জানি সখ্যতা করতে পারছিল না মুশফিকের দল। তবে এই সিরিজে টাইগাররা প্রমাণ করলো নিজেদের শক্তির সাথে মানানসই উইকেট পেলে ইংল্যান্ডের মতো পরাশক্তিকে কুপকাত করাটা কঠিন কিছু নয়। তবে আক্ষেপ থেকেই যাচ্ছে। চট্টগ্রামে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল হলে শুধু টেস্ট না, লেখা হতো বাংলাদেশের সিরিজ জয়ের গল্প। পুরো ইংল্যান্ড সিরিজে, ওয়ানডে এবং টেস্ট সিরিজে আমি বলবো যে বাংলাদেশ কিন্তু ডমিনেট করেছে। আমরা হয়তো কিছু জায়গায় আনলাকি ছিলাম, ইংল্যান্ড টিম হয়তো বাঁচতে হয়তো ওয়ানডে সিরিজটা পেয়ে গেছে, বাট আমি মনে করি যে সব কিছুই হয়তো আমাদের ফেভারে থাকতো, বাট আমরা যদি আরেকটু ওই ভুলগুলো যদি একটু কম করতাম। টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ডে, যেখানকার কন্ডিশন একেবারে বিপরীত। বিশ্বকাপে এক স্কটল্যান্ডকে হারানো ছাড়া সেখানে নেই বাংলাদেশের কোনো সুখস্মৃতি। তাই টেস্ট ওয়ানডেতে উন্নতির ধারাটা ঊর্ধ্বগামী রাখতে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশি প্লেয়াররা মেন্টালি কিন্তু এখন অনেক খুবই চাঙ্গা আছে, তো এইটা একটা বাড়তি অনুপ্রেরণা দেবে। সেটা যেখানে ওয়ার্ল্ডে যেখানেই খেলা হোক না কেন, আমার মনে হয় আগের 2 বছর আগের বাংলাদেশ টিম আর এখনকার বাংলাদেশ টিমের মধ্যে এই মেন্টাল অ্যাটিটিউড যেটা চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু একটা বড় ডিফারেন্স তৈরি করবে। নিউজিল্যান্ডে অবশ্যই টাফ টাইম যাবে, বাট এটাও ঠিক যে প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি নিউজিল্যান্ডের উইকেটের কথা চিন্তা করে যদি আমরা নিজে থেকে আগে থেকে হোমওয়ার্ক করি যে ওইখানে খেলার জন্য কি ধরনের বোলিং করতে হবে বা কি ধরনের টেকনিকে ব্যাটিং করতে হবে। সিরিজে বাংলাদেশের টেল এন্ডারদের পারফরমেন্স ছিল বেশ হতাশার। তাই পরিস্থিতি বুঝে তাদেরও দায়িত্ব নেওয়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন সাবেক এই অধিনায়ক। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা। ঘরে বাইরে সবখানে অনিরাপদ শিশু। নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার সাংস্কৃতিক কারণ বলছেন বিশেষজ্ঞরা। প্রশাসনের উদাসীনতার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর, দাবি এলাকাবাসীর। সহস্রাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা। স্থগিত হওয়া ৩৯৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। নবগঠিত কমিটি আওয়ামী লীগকে আরও এগিয়ে নেবে বলছেন জ্যেষ্ঠ নেতারা। আশা তরুণ নেতৃত্ব কাজ করবে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে। এবং প্রকাশক দীপন হত্যা মামলায় গ্রেফতার দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও দেয়া হয়নি চার্জশিট। হতাশ পরিবার, দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।